নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ বর্ডারে আপনাদের নিয়ে যাব, যেখানে শয়ে শয়ে মানুষ প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন সীমান্ত অঞ্চলে। একদম বিএসএফ ক্যাম্পে গিয়ে বলছেন তারা দেশে ফিরতে চান, বাংলাদেশে ফিরে যেতে চান। আর পুশব্যাক হচ্ছে হাজারের ওপর, অন্তত আপাত দৃষ্টিতে যে রিপোর্ট এসছে, কিন্তু সংখ্যাটা অনেক বেশি অনেক বেশি। বর্ডারে ভিড় করছেন সামান্য স্বরূপনগর হাকিমপুরেই মিডিয়া রিপোর্ট হচ্ছে 300। আমি আজকে এই মুহূর্তে TV9-এর একটা রিপোর্ট আপনাদের সামনে পেশ করব, যেখানে দেখুন যারা ফিরে যাচ্ছেন তারা এখানে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব করেছেন, দুবার ভোট দিয়েছেন। ভদ্রমহিলা বলছেন, নিজের মুখে বলছেন, আমি বলছি না, দুবার ভোট দিয়েছেন। এবং তার মানে 2021, 2024-এ তারা ভোট দিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ফেলেছেন। স্থানীয় তৃণমূল প্রশাসনে ইনভলভমেন্ট না থাকলে, বিডিওদের ইনভলভমেন্ট না থাকলে সম্ভব? এরই জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কলকাতায় পথ হাঁটছেন। আজকে চলুন TV9-এর সেই ভিডিওটা দেখি। বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা। আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছিল? ওই সবাই করিলাম। ব্যাংকের অ্যাকাউন্ট করেছিল? ছিল। তো লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, দরকারে দে কয়েকদিন 1000 টাকা করে দিল। আচ্ছা, আর ভোট দিয়েছিলেন? ভোট 2বার দিলাম। আচ্ছা, তা ফিরে যাচ্ছেন কেন? 2002 সালের না থাকলে ভোটের তালিকা না থাকলে অসুবিধা হবে, তারপরে তাই যাচ্ছে। কোথায় ছিলেন এখানে? এখানে নিউ টাউনে থাকতাম। আচ্ছা, কি করতেন এখানে নিউ টাউনে? এই সুইপারের কাজ করতাম বিল্ডিংয়ে। এখন আমার তো রাখছে না এই দেশে। শুধুমাত্র স্বরূপনগর হাকিমপুরে 300 লোক প্রতিদিন ভিড় করছেন। যে সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, ভাবুন তো কত হাজার হাজার মানুষ শেষ পর্যন্ত বাংলাদেশের পথে পা বাড়াচ্ছেন। এদেরই তো লালন পালন পোষণ করেছে একটা সরকার। দেখুন, এগুলো মানুষ হিসেবে কোনো রাগ নেই, যন্ত্রণা নেই, কিন্তু এরা যখন ভোটার কার্ড করেন, এরা যখন ব্যাংক অ্যাকাউন্ট করেন, এরা যখন লক্ষ্মীর ভাণ্ডার পান, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সমস্ত কিছু করে নেন, সরকার প্রশাসন শাসক দলের ইনভলভমেন্ট থাকে না? নিশ্চিতভাবে থাকে। তারা ফিরে যাচ্ছেন, শেষ পর্যন্ত TV9 সেটা দেখিয়েছে। আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকলে এই ভিডিওগুলো সম্বন্ধে কিছু কথা বলুন। যারা SIR বিরোধিতা করছেন কলকাতার রাস্তায়, কিছু রাজনৈতিক দল বা সারা পশ্চিমবঙ্গ জুড়ে গেল রব চলে যাচ্ছে, এদের ভোটার লিস্টে নাম চলে গেছে, এদের ভোটার লিস্টে নাম যাওয়া উচিত না? প্রশ্ন করুন নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে, যারা এই প্রতিবেদনটা দেখলেন। কিন্তু এই মুহূর্তে চলুন আপনাদের নিয়ে যাবো আমি পরবর্তী সেক্টরে, যেখানে দেখবেন সল্টলেক সেক্টর 5। আমি বলছি না, সল্টলেক সেক্টর 5-এ আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি সেটা পোস্ট করেছেন। 5,000 টাকা দিয়ে, ধামাখালি দিয়ে তারা ঢুকেছিলেন এই পশ্চিমবঙ্গে। 9 বছর ধরে সল্টলেক সেক্টর 5-এ বসতি করে আছেন। বলুন তো, এরকম প্রাইম লোকেশনের জায়গায় কতটা সিকিউরিটি সমস্যা হচ্ছে দেখুন। এই 9 বছর কিভাবে এসেছিলেন? ধামাখালি দিয়ে আসছিলাম। হ্যাঁ, নদী পাড়ি। দালালদের মারফত? হ্যাঁ, দালালের মারফত। ওই একজনের 5,000 করে 5,000 টাকা করে নিয়েছিল। সল্টলেক সেক্টর 5 ওই বাসা বাড়ি কাজ করতাম। তারপরে বাচ্চা দুটো মানুষ করেছি, বাসা বাড়ি কাজ করিয়া। যে দৃশ্য আপনারা দেখলেন, সম্ভবত ABP আনন্দর সাংবাদিক তারা পৌঁছেছিলেন স্পটে। আমি বলছি, এই মানুষগুলো বাংলাদেশে ফিরে যাচ্ছেন, এটা ডিজায়ারেবল নয়? এটা তো ফিরে যাচ্ছেন, দেখা যাচ্ছে, কিন্তু কত মানুষ নীরবে নিভৃতে বাংলার অলিতে গলিতে, গ্রামে গঞ্জে ঢুকে বসে রয়েছেন। বাংলা থেকে অন্যান্য রাজ্যে যেখানে SIR হচ্ছে না, সেখানে পৌঁছে যাচ্ছেন। আপনারা চান না, যারা এই প্রতিবেদন দেখছেন, যারা বাংলা বার্তার ভ্যালুর দর্শক, যে রঙের সমর্থক হন, আপনি তৃণমূলের সমর্থক হতে পারেন, আপনি CPM-এর সমর্থক হতে পারেন, আপনি কংগ্রেসের সমর্থক হতে পারেন, আপনি BJPর সমর্থক হতে পারেন, আপনি কোনো রাজনৈতিক দলের সমর্থক না হতে পারেন, কিন্তু এই সব মানুষগুলো বাংলার মাটিতে অলিতে গলিতে কেন বাসা বাঁধবে? প্রশ্নটা আপনার মনে আসেনি? আজকে SIR হচ্ছে, তো SIR হচ্ছে বলেই তো এই মানুষগুলো ফিরে যাচ্ছে। অথচ এই মানুষগুলো যে এই বাংলায় এসে বসবাস করছেন, মমতার প্রশাসন, তার পুলিশ সবাই জানেন, তার রাজনৈতিক দল এদের আশ্রয় দেন, প্রশ্রয় দেন, এদের রাজনৈতিক দলের উপর ডিপেন্ডেন্ট করেন এবং দিনের শেষে এদের ভোটটাকে এনশিওর করেন। তারই জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায়ের SIR বিরোধিতা। আমি আজকে যে দৃশ্য আপনাদের দেখালাম, যে ধামাখালি নদী, আপনাদের সেই গোসাবা অঞ্চল নিয়ে বলেছিলাম, গোসাবার পুলিশকে আমার বিরুদ্ধে মমতা লেলিয়ে দিয়েছিলেন। তো সেই গোসাবা কি অস্বীকার করতে পারবেন? ধামাখালি দিয়ে যখন এই পরিবারগুলো 5,000 টাকা দিয়ে ঢুকেছেন, পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা ছিল না। আজকে ঠিক এই পর্বে আপনাদের নিয়ে যাবো মধ্যমগ্রাম, যে মধ্যমগ্রামে রথিন ঘোষ, সেখানকার মন্ত্রী, খাদ্যমন্ত্রী,
যে জেলা জ্যোতিপ্রিয় মল্লিক, জ্যোতিপ্রিয় মল্লিকের জেলা, সেই জেলাতে খোদ মধ্যম গ্রামে কী অবস্থা হয়েছে এবং কোথায় চলে গেলেন, এর বিরোধিতা করছে তৃণমূল, এর বিরোধিতা করছে এই লোকগুলো। ছবি 3 নম্বর ওয়ার্ডের বিশ্বাস পাড়া এসআইআর শুরু হয়েছে আর তারপর পরে পাড়া কিন্তু একেবারে খাঁখা করছে, প্রচুর মানুষজন পাড়া ছেড়ে চলে গিয়েছেন। কথা বলবো সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, তারা থাকতেন, তারা কাজ কি করতেন আর কোথায় না চলে যাচ্ছেন? দেখো সুমিতা, যেটা জানা যাচ্ছে যে মধ্যমগ্রাম পুরসভা 3 নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়া এলাকা, তারা কেউ 10 বছর কেউ 15 বছর ধরে এখানে বসবাস করতেন। বেশ কয়েকটি পরিবার গত কয়েকদিনে তারা এই এলাকা ছেড়ে চলে গেছেন বাংলাদেশে, এবং স্থানীয় তৃণমূল কাউন্সিলর বলছেন যে তারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছিলেন, কিন্তু এদেশে তারা কোনো নথি তৈরি করতে পারেনি, তারপরে তাদের কোনো পরিচয়পত্র নেই। যেহেতু রাজ্যে এসআইআর চালু হয়েছে আর সেই আতঙ্কে তারা বাংলাদেশে ফিরে গেছেন, এমনটাই জানাচ্ছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। এলাকার বাসিন্দাদেরও বক্তব্য, ধাপে ধাপে বেশ কয়েকটি পরিবার তারা ইতিমধ্যেই এলাকা ছেড়ে চলে গেছেন বাংলাদেশে। একেবারে এই সময় ধন্যবাদ। স্থানীয়রা তারা বলছেন এরা দিন মজুরের কাজ করতেন, কি বলছেন দেখুন একবার। ভোটার কার্ড সব সংশোধন এইসব হচ্ছে বলে ওরা তো বেশিরভাগ ছিল সব বাংলাদেশি, ওই জন্য সব চলে গেছে। তাদেরকে দেখা যাচ্ছে না? না, তাদেরকে দেখা যাচ্ছে না, 2-1 আছে, আর সব বেশিরভাগ সবই চলে গেছে, কেউ সেরকম তেমন নেই। তারা অনেক বছরই আছে, আমি প্রায় 10 বছর এসেছি, 10 বছর থেকেই দেখছি। ভয়তে পালিয়েছে, কারো আধার কার্ড নেই, কারো রেশন কার্ড নেই, এইসব হবগা উঠেছে বলে ওরা সব যার নেই, ওরা দুর্বলতাভাবে ওরা ভয়তে সব পালিয়ে গেছে। কেউ বাংলাদেশ, কেউ সুন্দরবন, বিভিন্ন এলাকার লোক ছিল, ওরা এইভাবে সব পালিয়েছে। আচ্ছা, যে দৃশ্যপট আপনারা এই মুহূর্তে দেখলেন, এবিপি আনন্দে দেখলেন, আপনারা দেখলেন TV9-এর, সেখান থেকেই আপনাদের তাদের প্রতিবেদনগুলো থেকেই আমি আপনাদের দেখালাম যে যারা এই বাংলাদেশে ফিরে যাচ্ছেন, দিনের পর দিন আস্তানা গেড়েছিলেন সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন পকেটে, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, ভাবা অ্যাটমিক রিসার্চ, যেখানে যেখানে বাসা বেঁধে ছিলেন এই মানুষগুলো দিনের পর দিন, মানে আমি বলছি শুধু একটা জায়গা না, সারা পশ্চিমবঙ্গের প্রান্তিক অঞ্চলগুলোতে এরা বাসা বেঁধেছিল। আচ্ছা, এদের খবর মমতা প্রশাসন কিচ্ছু জানতেন না, রাজীব কুমাররা কিচ্ছু জানতেন না, বিশ্বাসযোগ্য? এই প্রশ্নটা যেমন করছি তেমন আরও একটা প্রশ্ন করছি। আচ্ছা, এই মানুষগুলো যদি হরিয়ানা, দিল্লি, মহারাষ্ট্রে কিংবা গুজরাটে কোনো জায়গায় ঘাঁটি গেড়ে এই মানুষগুলো থাকতেন, এতদিন যেটা হয়েছে যে বিভিন্ন রাজ্যের সেখানকার পুলিশ প্রশাসন এদের কাছে ডকুমেন্ট দেখতে চেয়েছে, এবং স্বাভাবিকভাবে তাদের ডকুমেন্ট যখন তারা দেখাতে পারেননি তখন পশ্চিমবঙ্গ সরকারের কাছে খবর পাঠানো হয়েছে যে এই মানুষগুলোর যদি কোনো ঠিকানা ইতিহাস থাকে তাহলে আপনারা আমাদের কাছে পাঠান। তারপর নির্দিষ্ট একটা সেন্টারে তাদের হয়তো আটক করে রাখা হয়েছে, এবং পরবর্তীকালে যখন দেখা গেছে তারা কোনো ডেস্টিনেশন, কোনো নির্দিষ্ট ঠিকানা দিতে পারেনি, তাদের সরাসরি পশ্চিমবঙ্গে ফিরিয়ে নিয়ে এসে বিভিন্ন প্রান্তিক জেলা থেকে, নয় পশ্চিমবঙ্গ, নয় ত্রিপুরা, নয় অসম, নয় মিজোরাম, বিভিন্ন অঞ্চল থেকে তাদের পুশব্যাক করে দেওয়া হয়েছে, বাংলাদেশের বর্ডার দিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন উঠছে, যখন আমি কিছুদিন আগের একটা রিপোর্ট আপনাদের কাছে পেশ করছি, হরিয়ানাতে এরকম 72 জন মানুষকে ডিটেন করেছিল হরিয়ানার পুলিশ। তখন স্বাভাবিকভাবে এ রাজ্যের সর্বাধিক প্রচারিত দৈনিক আনন্দবাজার পত্রিকা তার প্রথম পৃষ্ঠায় বড় করে মাছের কলমে বড় করে স্টোরি করেছিল, হরিয়ানায় 72 জন বাঙালি আক্রান্ত, অর্থাৎ এদের ডিটেনশনে রাখা হয়েছিল যে তোমরা প্রমাণ দেখাও, তারপর তোমাদের এখানে কাজ করতে দেবো বা থাকতে দেবো। আচ্ছা বলুন তো, আমি বাংলার মানুষকে জিজ্ঞেস করছি, এই প্রশ্নটা করছি, আনন্দবাজার ওই 72 জন সম্বন্ধে, হরিয়ানা সম্বন্ধে খুব উদ্বিগ্ন ছিল। আচ্ছা, এই যে দৃশ্যগুলো, সাতক্ষীরার মানুষ পশ্চিমবঙ্গে এসে ভোটার কার্ড করেছে, আধার কার্ড করেছে, ব্যাংকের অ্যাকাউন্ট করেছে, এবং তারপর শুধু নয়, এগুলোর পাশাপাশি যেটা হয়েছে সেটা হচ্ছে তারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা, রাষ্ট্রীয় অর্থ সেটা তারা পেয়েছে, তারা 2বার ভোটও দিয়েছেন এই পশ্চিমবঙ্গে। আচ্ছা বলুন তো, আনন্দবাজার প্রথম পৃষ্ঠায় এদের নিয়ে কোনো সংবাদ করবে? আমি ধন্যবাদ জানাবো এবিপি আনন্দকে, তারা তো রিপোর্টটা পেশ করেছে, ধন্যবাদ জানাবো TV9-কে, তারা রিপোর্টটা পেশ করেছে, কিন্তু আনন্দবাজারে বাঙালি অস্মিতা নিয়ে এই স্টোরিগুলো কি প্রথম পৃষ্ঠায় বেরোবে? বেরোবে না, কিছুতেই বেরোবে না। এসআইআর আতঙ্কে মারা গেছে, ধরুন খালে পড়ে কোনো মদ্যপ বেহুশ হয়ে মারা গেছেন, আরে ওই এসআইআর আতঙ্কে মারা গেছে। আমি দেখছিলাম সেদিনকে ওই বাগুইয়েটি বা ওইসব অঞ্চলে 7 তলার উপর থেকে একজন বয়স্ক মানুষ ওই ক্যান্টিলিভার পরিষ্কার করতে গিয়ে পড়ে গেছেন, পড়ে মারা গেছেন, সেটাও তাহলে এসআইআর আতঙ্কে। আমি বলছি মানে বারবার এসআইআর আতঙ্কে মানুষ মারা যাচ্ছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা ন্যারেটিভ।
মানুষের বয়স হলে মারা যেতে পারে, মানুষ অসুস্থ হলে মারা যেতে পারে, মানুষ চিন্তায়ও মারা যেতে পারে, আমি স্বীকার করছি না। 28 জন মানুষের নাম তালিকাভুক্ত করে সেটা নিয়ে প্রচার চালাচ্ছেন, নিজের ফেসবুকে সেই স্টোরি বার করছেন। প্রশ্নটা হলো এখানে, আনন্দবাজার পত্রিকার মতো সর্বাধিক প্রচারিত শতবর্ষ প্রাচীন পত্রিকা, সেটা কেউ স্পন্সার করছে, আমি স্পন্সার কথাটাও বলবো। দুর্ভাগ্য বাংলার, আনন্দবাজার এই নিয়ে প্রথম পৃষ্ঠায় বড় করে স্টোরি করবে না। স্বরূপনগর হাকিমপুরে প্রতিদিন 300-র ওপর লোক জড়ো হচ্ছে সীমান্তের ওপারে যাওয়ার জন্য, পুশব্যাক করে 1000-এর ওপর মানুষকে প্রতিদিন পাঠানো হচ্ছে, এটা নিয়ে স্টোরি করবে না। সল্টলেকে সেক্টর 5-এর মতো প্রাইম লোকেশনে এরা ঘাঁটি গেড়ে 9 বছর ধরে বসেছিল, এটা নিয়ে আনন্দবাজার প্রথম পৃষ্ঠায় স্টোরি করবে না। সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স বা ভাবা অ্যাটমিক রিসার্চ সল্টলেকে যে অফিস আছে তার পাশে যে বিস্তীর্ণ রোহিঙ্গা ঘাঁটি রয়েছে, সেটা নিয়ে আনন্দবাজার প্রথম পৃষ্ঠায় স্টোরি করবে না। এই মিডিয়াকে চিনে রাখুন, আমি মিডিয়াকে প্রতিদিন একবার করে এতে নিয়ে কথা বলি, এই কারণে সর্বাধিক প্রচারিত দৈনিকের ভূমিকাটা চিহ্নিত হয়ে থাকা দরকার। কিন্তু আজকে এই প্রতিবেদনের আমি এই পর্বে নিয়ে যাব জাতীয় নির্বাচন কমিশনের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। আপনারা জানেন যে 19 দিন অতিক্রান্ত হচ্ছে, 19 দিন বলবো না, 4 তারিখ থেকে 19 দিন, প্রায় 15-16 দিন অতিক্রম করলো। এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রায় 90% ফর্ম বিলি হয়ে গেছে, যদিও নির্বাচন কমিশন বলছে 98%। এবং গতকাল রাত্রে মানে দুপুর 3টে পর্যন্ত রিপোর্ট হচ্ছে প্রায় 19% কাছাকাছি ডিজিটালাইজড হয়ে গেছে, সেটা ফর্মগুলো আপলোডেড হয়ে গেছে। প্রতিবেদন যখন আপনারা শুনছেন সকালবেলা, তখন হয়তো প্রায় 25%-এর ওপর আপলোডেড হয়ে গেছে, ডিজিটালাইজেশন হয়ে গেছে। অর্থাৎ 1/4 ফর্ম, যে ফর্মগুলো আপনারা জমা দিয়েছেন, আপনি জমা দিয়েছি, সেই ফর্মগুলো কিন্তু ডিজিটালাইজড হয়ে গেছে। এটা বড় খবর এই মুহূর্তে দাঁড়িয়ে, বাংলার মাটিতে দাঁড়িয়ে। কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন এটাকে আটকাতে পারলো না। কিন্তু এখন ছলে বলে কৌশলে নানান কাজ করছে। বিএলওদের, আপনারা জানেন, বিএলওদের ম্যানেজ করা, ট্যাপ করা, বিএলওদের মধ্যে পার্টি ঢুকিয়ে দেওয়া, সব কিছু করেছেন, অনেক কিছু করেছেন। বেশ কিছু বিএলও ম্যানেজড হয়ে গেছেন, সেটাও আপনারা জানেন, আমিও জানি। কিন্তু বহু বিএলও খুব ভালো করে দায়িত্বশীল ভূমিকা পালন করছে, যেটা সত্যি, সেটা তো বলতেই হবে। কত % বিএলও ভালো কাজ করছেন সেটা বলার মতো অবস্থায় নেই, কিন্তু বিএলওরা প্রচুর দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। বহু গ্রাম বাংলা থেকে যা ফোনগুলো পাচ্ছি, সেখানে বিএলওদের জালিয়াতি করার জায়গাটা খুব কম, কিন্তু যদি জালিয়াতি করেন তাদের কিন্তু চাকরি যাবে। আমি এ কথাটুকু বলেও আবার বলছি, সেই বিএলওদের কাছে এবার ফর্মগুলো যখন তারা অ্যাপে আপলোড করছেন নির্বাচন কমিশনের এতে দপ্তরে, ঠিক সেই সময় দাঁড়িয়ে আরও একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। বিএলওদের মাথায় আছেন বিএলও সুপারভাইজার, বিএলও সুপারভাইজারদের মাথায় আছেন ইলেকশন ইনচার্জ, যাকে ওসি ইলেকশন বলা হয়েছে। ওসি ইলেকশনের মাথায় আছেন বা পাশেই আছেন AERO, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। AEROর ওপরে আছেন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। ইলেকট্রাল রেজিস্ট্রেশনের অফিসে আছেন জেলা শাসক বা DEO। DEOর ওপরে আছেন চিফ ইলেকট্রাল অফিসার মনোজ আগরওয়াল, তার উপরে রয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এই হচ্ছে স্ট্রাকচার। এইবার যেটা তৃণমূল কংগ্রেস থেকে করা হচ্ছে সেটা মারাত্মক। বিএলওরা যে ফর্মগুলোকে আপলোড করছে না, অনেকে অ্যাপে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন না, ফলত তাদের ফর্মগুলো AERO, BDO অফিস, DMএর BDO অফিস, পুরসভার অফিসগুলোতে জমা করে নিয়ে সেইখানে ডেটা এন্ট্রি অপারেটর দিয়ে আপলোড করানো হচ্ছে। এবং বিএলওদের নির্দিষ্ট যে লগইন আইডি আছে, সেই লগইন আইডিটা চেয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ একজন বিএলওকে বলা হচ্ছে আপনি আপলোড করুন। অনেক বিএলও যেহেতু স্বাচ্ছন্দ্য বোধ করছে না, তার লগইন আইডিটা AERO, ওসি ইলেকশনরা নিয়ে নিচ্ছেন, নিয়ে সেইটাকে দিয়ে ডেটা এন্ট্রি অপারেটরকে দিয়ে রাত জেগে সেগুলোকে আপলোড করানো হচ্ছে। এইখানে একটা ম্যানিপুলেশনের ঘটনার আশঙ্কা জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যে কিন্তু খবর পেয়ে গেছে। তাই তীক্ষ্ণ নজর ওসি ইলেকশন, তীক্ষ্ণ নজর AEROর দিকে রাখা হচ্ছে। প্রত্যেকটা BDO অফিস, প্রত্যেকটা পুরসভা পঞ্চায়েত অফিস, যেখানে যেখানে ইলেকশনের কাজ চলছে, সেখানে কিন্তু জাতীয় নির্বাচন চিফ ইলেকট্রাল অফিসার তার নিজস্ব লোককে ইতিমধ্যে ডেপুট করে দিয়েছেন। খুব সাইলেন্টলি তারা সমস্ত রিপোর্ট কালেক্ট করছেন, চিফ ইলেকট্রাল অফিসে পাঠাচ্ছেন, কোন পঞ্চায়েতে জালিয়াতি হচ্ছে, কোন পুরসভার অফিসে জালিয়াতি হচ্ছে, কোথায় AERO ম্যানেজড হয়ে গেছেন। AERO আর ইলেকশন অফিসার, এরা ওসি ইলেকশন, এরা কিন্তু পলিটিক্যাল নেক্সাসের মধ্যে অনেকেই ইনভলভ হয়ে যাচ্ছে, যার জন্য জোর করে সমস্ত লগইন আইডিগুলো চাইছে। গতকাল আমি একটা নির্দিষ্ট খবর পেয়েছিলাম, 124 বারাসাত দক্ষিণ, সেখানকার 273 নম্বর বুথে একজন মাস্টারমশাইকে ওসি মানে ইলেকশন দফতরের 2 জন আধিকারিক, তারা বলছেন লগইন পাসওয়ার্ড দিতেই হবে। আচ্ছা, আপনার ব্যক্তিগত লগইন পাসওয়ার্ড, সেইটা কিছুতে ব্যক্তিগত নয়, সেটা রেজিস্ট্রি হয়েছে একদম জেলা নির্বাচন কমিশন থেকে, সেইটাকে কখনো কোনো ওসি ইলেকশন বা AERO চাইতে পারে না। যে লোকের কাছে চাওয়া হয়েছে
দক্ষিণ বারাসাতের পার্ট নম্বর 273, তিনি বলেছেন আমাকে লিখিতভাবে দিন যে আপনারা চাইছেন, আমি দিয়ে দেবো, কিন্তু আপনাকে লিখিতভাবে দিতে হবে। তখন আবার এই লেভেলে ওসি ইলেকশন বা ERO লেভেলে বলা হচ্ছে না আমরা লিখিত দিতে পারবো না। প্র্যাকটিক্যালি থ্রেট কল, মানে থ্রেটলিং, দিতে হবে, দেবেন না মানে। আমি এই সমস্ত সংবাদটা গতকাল পাওয়ার পর আমি যে ভদ্রলোকের ক্ষেত্রে ঘটেছে তার খুব ঘনিষ্ঠ আত্মীয়র কাছ থেকে খবরটা পাওয়ার পর আমি ওসি ইলেকশন নয়, ERO এবং ওসি ইলেকশন সম্বন্ধে লিখিতভাবে অ্যাজ এ সিটিজেন অফ দিস বেঙ্গল আমরা বাংলা বার্তা থেকে লিখিতভাবে কমপ্লেন করলাম। চিফ ইলেকটোরাল অফিসার পশ্চিমবঙ্গ, জাতীয় নির্বাচন কমিশনকে মার্ক করলাম এবং ডিএমকেও নর্থ চব্বিশ পরগনাকে মার্ক করলাম যে এই কাণ্ড ঘটছে, লগ ইন পাসওয়ার্ড চাওয়া হচ্ছে এবং প্র্যাকটিক্যালি থ্রেটনিং দেওয়া হচ্ছে, দিতে হবে, দেবেন না মানে। এবং যারা বলেছেন তাদের নামটাও আমি অলরেডি নোট করে রেখেছি। প্রশ্নটা হচ্ছে এটা আমি জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে পাঠানোর পর যে রিপোর্টটা আমি ফিডব্যাকটা ইতিমধ্যে পেয়েছি সেটা হচ্ছে ইতিমধ্যে খুব গুরুত্ব দিয়ে পুরো ব্যাপারটা দেখা হচ্ছে। যারা লগ ইন পাসওয়ার্ড চাইছেন ERO, ভাবুন কত বড় অন্যায় করছেন, যেসব মাস্টারমশাইরা বিশ্বাস করে ওসি ইলেকশন কিংবা EROকে দিয়ে দিচ্ছেন তার লগ ইন পাসওয়ার্ড। এইবার সেই পাসওয়ার্ডের মধ্যে দিয়ে যখন ভোট ম্যানিপুলেটর প্যাক, মানে যারা এতে কলকাতা অপারেট করছেন, তারা যখন জল মেশাচ্ছেন, আলটিমেটলি BLO রেসপন্সিবল থাকছেন। আলটিমেটলি যে BLOর লগ ইন পাসওয়ার্ড নেওয়া হচ্ছে তিনি কিন্তু আগামী দিনে বিপদের মধ্যে পড়তে চলেছেন। আমি কেন বলছি, জাতীয় নির্বাচন কমিশন যে নির্দেশিকা চিফ ইলেকটোরাল অফিসারের কাছে পাঠিয়েছেন, সে নির্দেশিকার একটু বয়ান আপনাদের কাছে পড়ে শোনাই, বাংলা তর্জমা করে আমি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। পরিষ্কারভাবে সম্প্রতি জেলা প্রশাসনগুলোকে দেওয়া কমিশনের বার্তায় বলা হয়েছে একমাত্র সই হয়ে ফেরা এনুমারেশন ফর্মগুলোর ভিত্তিতেই তৈরি হবে খসড়া ভোটার তালিকা। ভোটারের একটি তথ্য পাওয়া গেলেই কঠোর ভোটারের তাতে মৃত, অনুপস্থিত বা ভুতুড়ে ভোটারের একটি তথ্য পাওয়া গেলেই কঠোর পদক্ষেপ করা হবে। নতুন ঠিকানায় চলে গেলেও যাদের নাম পুরনো ঠিকানায় থেকে গেছে সংশোধন করে নিতে হবে, তাও জেলা নির্বাচন আধিকারিক, জেলা শাসক, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ERO, সহকারী ERO এবং বুথ লেভেল অফিসার BLO এবং ওসি ইলেকশন এ ব্যাপারে সতর্ক থাকার তাদের নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন চিফ ইলেকটোরাল অফিসারকে। প্রচুর রিপোর্ট, প্রচুর কমপ্লেন চিফ ইলেকটোরাল অফিসারের ডিপার্টমেন্টে জমা পড়ছে। জাতীয় নির্বাচন কমিশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। বলেছেন এগুলো কিন্তু এবার ডিজিটালাইজ থাকছে, ফিজিক্যাল থাকছে না। ফলত আমরা 1.5 মাস বাদেও যদি দেখি যে এরকম ফলস নাম উঠেছে, তখন কিন্তু আমরা সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে ভ্রক্ষেপ করবো না, অর্থাৎ তখনও কিন্তু তাকে জেলে পাঠিয়ে দেওয়া হতে পারে। আলটিমেটলি দেখুন ERO আর BLOর মধ্যে একটা জায়গা স্পেস রয়েছে, সেই জায়গাটা হচ্ছে ERO ওসি ইলেকশন, ERO ওসি ইলেকশন, ERO ওসি ইলেকশন অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং ওসি ইলেকশন, এরা কিন্তু পলিটিক্যাল নেক্সাসের মধ্যে অনেকে ঢুকে আছেন। এইখানটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে অলরেডি রিপোর্ট হয়েছে, কমপ্লেন হয়েছে এবং যে কোনো মুহূর্তে যে কোনো ক্ষেত্রে ওসি ইলেকশন বা EROর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিয়ে বিহারে যাওয়া হয়েছে। একাধিক এই ধরনের অফিসারদের জেলের ঘানি টানতে হচ্ছে, তারা এখনও জামিন পাচ্ছে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু সিদ্ধান্ত নিয়ে রেখেছে যে ইতিমধ্যেই যে রিপোর্টগুলো হয়েছে তার ভেরিফিকেশন হচ্ছে, খুব দ্রুত কয়েকদিন বাদেই তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি ইতিমধ্যে রেডি হয়ে গেছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে এটা একটা খুব নির্বাচন কমিশনের খুব ভালো কাজ, সেটা হচ্ছে প্রত্যেকটা BDO অফিস, প্রত্যেকটা পঞ্চায়েত অফিস, জেলা পরিষদ অফিস, পুরসভার অফিস, কর্পোরেশন অফিস, যেখানে যেখানে ইলেকশনের কাজ চলছে সেখানে তাদের নিজস্ব অবজারভার চিফ ইলেকটোরাল অফিসার থেকে খুব সন্তর্পণে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে ডে টু ডে আপডেট সমস্ত চিফ ইলেকটোরাল অফিসারের অফিসে পৌঁছচ্ছে। খুব ভালো এটা খবর, খুব গুরুত্বপূর্ণ খবর। একদম তীক্ষ্ণ নজরে এবং কড়া পদক্ষেপের দিকেও যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। যারা জালিয়াতি করছেন নির্দেশিকা বারবার জারি করছেন এবং কয়েকদিনের মধ্যে আরও কিছু নির্দেশিকা জারি হবে, সেদিকে আমরা চোখ রাখবো এবং ডে টু ডে রিপোর্ট আপনাদের কাছে রাখবো। আর আপনারা অবশ্যই বাংলা বার্তায় প্রতিদিন সকাল 8টায় চোখ রাখবেন। লেটেস্ট আপডেট নিয়ে আমরা প্রতিদিন ফিরে আসবো।